একদিনের ছুটিতে বন্ধুদের সাথে চলে গিয়েছিলাম বাংলার ইতিহাস খুঁজতে। 400 বছরের পুরনো একটি মন্দির ও রাজবাড়ি। হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উম থেকে। সবাই ভালো আছো তো? গুড মর্নিং। এখন সকাল 5টা বাজে। আমি আর ঝুমা যাচ্ছি, দাঁড়াও ঝুমাকে পরে দেখাচ্ছি। এখন যাচ্ছি আমরা তম্রলিপ্ততে, দীঘার দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পরে বলছি, আসলে মনে নেই কোথায় যাচ্ছি। গ্রাম বাংলার স্বাদ নিতে আমরা 10 জন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম। সকাল সকাল হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে যাব কাঁথির দিকে, আর সেখান থেকে আবার গাড়ি ভাড়া করে কিছুটা এগিয়ে একটা রাজবাড়িতে যাব। এখন নামটা বলছি না, রাজবাড়িতে পৌঁছেই তোমাদের রাজবাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেব। সকালবেলা দেখো কলকাতায় কুয়াশা, আর কিছু মানুষ সকালবেলায় হাঁটাচলা করে এবং শরীর স্বাস্থ্য যারা ভালোবাসেন তারা কিছুটা ওয়াক করেন, কেউ দৌড়ায়। সকালের রাস্তাটা যেহেতু ফাঁকা থাকে, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর কলকাতার রাস্তায় ঘাটে আনাচে কানাচে সৌন্দর্য লুকিয়ে আছে। আমার তো ভীষণ ভালো লাগে পুরনো কলকাতা। দেখো হাওড়া স্টেশনে যাওয়ার আগে ফুলের মার্কেট, আর কত সকালে এনারা ফুল নিয়ে চলে আসেন। ব্যবসার খাতিরে ওনাদের কতটা কষ্ট করতে হয়। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। আমার বন্ধু ঝুমার গাড়িতেই আমি চলে এসেছি সকালবেলায়। আর হাওড়া স্টেশনে এবার নেমে দেখো এই হলো ঝুমা আমার বন্ধু। হাওড়া স্টেশন সকালবেলায় আমরা বন্ধুরা একসাথে ফটো তোলাও শুরু হয়ে গেল। আরও কয়েকজন সাইডে ছিল, তাদেরটা তোলা হয়নি। ট্রেন 2 ঘন্টা লেট ছিল। হাওড়া স্টেশন থেকে আজকাল মনে কোনো ট্রেনই টাইমে ছাড়ে না। কাঁথি স্টেশনে পৌঁছে গেলাম। এখানে আমাদের গাড়ি বুক করা ছিল, গাড়িতে করে এবার যাব আমরা রাজবাড়িতে। পাঁচেতগড় রাজবাড়ি পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন রাজবাড়ির অন্যতম। সঙ্গীত, নাটক, সাহিত্য প্রভৃতি শিল্পকলায় সারা বাংলায় আলাদা স্থান লাভ করেছে এই রাজবাড়ি। প্রায় 450 বছরের বেশি সময়ের ইতিহাস বুকে নিয়ে এখনও রয়েছে স্বমহিমায়। রাজবাড়ির ইতিহাসে জড়িয়ে আছে মোগল সম্রাট ঔরঙ্গজেব থেকে ভারতের প্রখ্যাত সঙ্গীত যদু ভট্ট বা যদুনাথ ভট্টাচার্যের কাহিনী। কিন্তু জানেন এই পাঁচেতগড় রাজবাড়ি গড়ে ওঠার ইতিহাস? একজন বিখ্যাত সেতারবাদক থেকে কিভাবে রাজত্ব স্থাপন করলেন, আসুন আমরা জেনে নিই পাঁচেতগড় রাজবাড়ির ঐতিহ্যবাহী সেই ইতিহাস, যে ইতিহাসে জুড়ে গেছে ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ যদু ভট্ট। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে 2 নম্বর ব্লকে অবস্থিত পাঁচেতগড় রাজবাড়ি। দাস মহাপাত্র পরিবারের এই রাজবাড়ি গড়ে ওঠার পেছনেও আছে এক ইতিহাস। মুরারিমোহন দাস মহাপাত্র ছিলেন বিখ্যাত সেতারবাদক। তার সেতার বাজানোর খ্যাতি পৌঁছে যায় দিল্লির মুঘল দরবারে। মোগল সম্রাট ঔরঙ্গজেব তম্রলিপ্ত বন্দরের প্রশাসকের কাজ দেন। তার কাজে খুশি হয়ে মোগল সম্রাট ঔরঙ্গজেব পটাশপুর পরগনার জায়গির দান করেন। শিবের উপাসক এই দাস মহাপাত্র বংশের পূর্বপুরুষেরা স্থাপন করেন পঞ্চশিবের মন্দির। আমরা এসে পৌঁছে গেলাম রাজবাড়িতে। এখানে এসে যেন এখানকার পরিবেশটা আমাদের আকর্ষণ করেছিল। এখানে বোর্ডে এটি যে হেরিটেজে পরিণত হয়েছে সেটি সম্বন্ধে নিয়মাবলী লেখা আছে। সরকার থেকে এটা এই পোস্টারটা লাগিয়ে দিয়ে গেছে। 9/2001 এই ঐতিহ্য সম্পন্ন পুরাকীর্তিটি সংরক্ষিত। এবং আমরা পৌঁছে গেলাম পাঁচেতগড় রাজবাড়িতে। এখানে একদিনের জন্য আমরা গিয়েছি, সেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আর এই বাড়ির আনাচে কানাচে ঘুরতে ঘুরতে আমরা বাংলার যে রাজাদের ঐতিহ্যগুলোকে খুঁজে পেলাম। এই রাজবাড়ি 2018 সালে হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে।
প্রখ্যাত সঙ্গীতজ্ঞ যদুনাথ ভট্টাচার্য এই রাজবাড়ির বেশ কিছু সদস্যদের গান শিখিয়েছিলেন। রাজবাড়িতে এসে কোথাও যেন আমার মনে হচ্ছিল এটাকে আরও সুন্দরভাবে সাজানো যেত, একটু জমিদারি আমেজটা থাকলে আমাদের ভালো লাগে। রুমগুলো মোটামুটি সাজানো ছিল, কিন্তু বাইরেটা ঠিক আমার সেরকমভাবে রাজবাড়ির সেই আমেজটা, বিলাসবহুল আমেজটা ঠিক এখানে খুঁজে পাইনি। প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা নাম ছিল, আর ব্যবস্থা ভালো ছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো ছিল। আমাদের যারা ছিল ওখানে তারাও খুব ভালো ব্যবহার এবং খাওয়া দাওয়া সব কিছু এমনি ভালো ছিল। কাশীনাথ মিশ্র দেখো একটা রুমের নাম, আবার আমরা যে রুমে ছিলাম সেই রুমটাও আলাদা, প্রত্যেকটা রুমের আলাদা আলাদা করে নাম ছিল। আমরা পৌঁছানোর পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো গ্রাম বাংলার লেবুর শরবত, মানে বাঙালিদের লেবুর শরবত। ভীষণ ভালো লেগেছে, যে ওখানে যারা ছিলেন প্রত্যেকের ব্যবহার খুব ভালো। রাজবাড়িতে চলে এসেছি, অনেক পুরো এরকম বাড়ির আশ্রম আমি পেয়েছি। কড়িকাঠ আছে দেখো উপরে। এটা ওদের সিঁড়ি ঘর, আর এই বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়ার এটা উস্তাদ আব্দুল্লাহ খান রুম 2-3 নাম্বার রুমটা আমাদের। কড়িবর্গার ছাদ ভীষণ ভালো লাগে না? বাংলার একটা পুরনো ঐতিহ্য এটা বলতে পারো, প্রতিটা ঘরের মধ্যে তাই রয়েছে। আর খাটের মধ্যে এরকম ঝালর দিয়ে দিয়েছে একটা করে, তো সেই পুরনো সাবেকিয়ানাটাকে তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হচ্ছে একটু ভালো করে সাজানো যেতে পারতো। পুরনো আসবাব যেগুলো পাওয়া যায় সেগুলো কিনে, বা একটু আলপনা দিয়ে কিছু কিছু রুমে না, বা পঞ্চশিবের এখানে একটা মন্দির আছে। এখানে এই যে গল্পটা আছে সেটা পঞ্চশিবের মন্দির কেন তৈরি করা হয়েছে, এলাকায় অনেক গোচরণ ক্ষেত্র ছিল, মানে গরু চড়ে বেড়াতো। দেখা যায় অনেক গরু চড়তে গিয়ে আর ফিরে আসছে না, একটা উঁচু ঢিপির উপরে দাঁড়িয়ে অনবরত তারা দুগ্ধ বর্ষণ করছে। সেই ঢিপি পরিষ্কার করতে গিয়ে খোঁজ পাওয়া যায় একটা প্রাচীন শিব মন্দিরে। এই দাস মহাপাত্র পরিবারের পূর্বপুরুষরা সেখানে তৈরি করেছিলেন পঞ্চশিবের মন্দির। এই পঞ্চশিব মন্দির লোকমুখে পরিবর্তিত হতে হতে আজকে এটা পঞ্চেতগড়। প্রথম আমি জীবনে এই প্রথম রাজবাড়িতে রাত্রি যাপন করব বন্ধুদের সাথে। আমরা 10 জন বন্ধু মিলে গিয়েছিলাম। দুই মহারানী পঞ্চেতগড় রাজবাড়িতে রয়েছি। জানলাটা দেখো কিরকম, এরকম তো মোটা, মানে এই রাজপরিবার বৈষ্ণব ধর্মের অনুরাগী ছিলেন এবং পরে তারা এইখানে তাদের কুলদেবতা কিশোররায়জিউর মন্দির স্থাপন করেন। এটা তো ভালো আছে, দেখো আয় উপরে। শিল্পকলার দিক থেকে বিভিন্ন মন্দির, বিভিন্ন স্থাপত্যের নিদর্শন এখানে পাওয়া যায়। বাংলার পঞ্চরত্ন স্থাপত্যকলা থেকে উড়িষ্যার রথ, দেউল স্থাপত্যকলা, দক্ষিণ ভারতীয় স্থাপত্যকলা নিদর্শন এখানে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন স্থাপত্য পাশ্চাত্য রীতি নিদর্শনও এই মন্দিরগুলোর মধ্যে রয়েছে। চলো দুপুরে এবার আমাদের দেখো কি কি খাবার দিয়ে দিয়েছে। আমরা ফ্রেশ হয়ে নিয়ে দুপুরের খাওয়া খেতে বসে গিয়েছিলাম, কেন খিদেও পেয়ে গেছিলো। আর খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, এটা একদম মানে কি বলবো, একদম দারুণ ছিল। একদিনের জন্য আমাদের থাকা খাওয়া, মানে দুপুরের যাওয়ার পর ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে দুপুরের লাঞ্চ, সন্ধেবেলায় পাকোড়া, চা, কফি, আর রাতে রুটি বা ভাত যাই করুন তার সাথে চিকেন ছিল, আর পরের দিন আমাদের ব্রেকফাস্ট। এগুলো নিয়ে থাকা খাওয়া মিলিয়ে আমাদের 2000 টাকা। তো আমার মনে হচ্ছে রেটটা খুব ভালোই ছিল, সস্তাই ছিল, আর খাওয়া দাওয়াও ভীষণ ভালো ছিল।
খাওয়া দাওয়ার মধ্যে দেখো দই মিষ্টি, পাবদা মাছ, রুই মাছের কালিয়া, বড়ি ভাজা, মেদিনীপুরি তো বড়িটা ভীষণ বিখ্যাত, তেতো ভাজা, আলু ভাজা, একটা শাক দিয়ে না মাছের মাথা দিয়ে তরকারি করেছিল, ভীষণ ভালো, মুগ ডাল ছিল, স্যালাড ছিল, খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, আমি একদম A+ দেব। এখনকার জেনারেশন যে রানীমা এই বাড়িতে থাকেন এবং তার সাথেও কথা হয়েছে, ভীষণই ভালো লেগেছে, তবে তার ফটো বা তার কথা আমরা শেয়ার করতে পারবো না, তিনি বারণ করেছেন আমাদের শেয়ার করতে। তবে বিল্ডিংগুলো এখনও সুন্দর করে রয়েছে, তবে মনে হয় এটা পরবর্তীকালে আরও সুন্দর করে সাজানো হবে, যদি সাজানো হয় এটা আরও সুন্দর লাগবে। তোমরা যারা যারা ভাবছো বা আপনারা যারা যারা ভাবছেন এখানে বেড়াতে আসবেন, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে, আপনারা এসে একদিন দুদিন কাটিয়ে যেতে পারেন। হোমস্টে আছে রাজবাড়িতে, ফোন করে নিতে পারবেন, আর গুগলে তো এগুলো সবই ফোন নাম্বার, যোগাযোগ সবই নাম্বার পেয়ে যাবেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। একদিনের জন্য গ্রাম বাংলায় এক জমিদার বাড়িতে বা রাজবাড়িতে এসে সময় কাটাতে বেশ ভালোই লাগলো। 8তলা বিল্ডিং রয়েছে, তার মধ্যে আমরা উঠেছিলাম উপরে। এই মন্দিরটা উপর থেকে দেখো ভিডিও করেছি, বা কি সুন্দর লাগছে, ভীষণ ভালো লেগেছে মন্দিরটা। মন্দিরেও গিয়েছিলাম আর মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যা আরতি হয় 6টা 10 নাগাদ, আর আরতিটাও তোমাদের সাথে শেয়ার করব, ভীষণ ভালো লেগেছে। সব মিলিয়ে এই একদিনের জন্য যে আমরা বেড়াতে গিয়েছিলাম সেটা কিন্তু ভীষণ মানে মন ভালো করে দিয়েছে। এটি হলো রাজবাড়ির কুলদেবতা কিশোর রায় জিওর মন্দির। যেরকম সুন্দর মন্দির সেরকম সুন্দর মূর্তি। সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয়, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। এই রাজপরিবারের যখন বৈষ্ণব ধর্মের অনুরাগী হয় তখন এই মন্দির তৈরি করেছিলেন। এরপর আমরা দর্শন করলাম পঞ্চশিবের মন্দির। কথিত আছে এই মূর্তিটি পাওয়া যায় সেখানেই এই মন্দিরটি স্থাপন করা হয়। পঞ্চেতগড়ের জমিদারেরা ছিলেন সঙ্গীত, শিল্প ও ধর্মের সত্যিকারের সহযোগী। রাজবাড়ির সেন্ট্রাল হলকে দ্য জলসাঘর, এই বিল্ডিংয়ের মধ্যেই আছে জলসাঘর। বিকেলবেলা একজন ভদ্রলোক আসবেন, উনি আমাদের এই জলসাঘর নিয়ে বলবেন। পঞ্চেতগড়ে একসময় ভারতীয় সঙ্গীত, কীর্তন, ভক্তি সঙ্গীতের প্রধান আকর্ষণ কেন্দ্র ছিল। যদু ভট্ট বাংলার অন্যতম বিষ্ণুপুর ঘরানা থেকে বেরিয়ে আসা সবচেয়ে বেশি বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন। যদু ভট্ট পঞ্চেতগড়ের রাজবাড়ির প্রধান সঙ্গীতজ্ঞ ছিলেন কিছু সময়ের জন্য। তিনি পঞ্চেতগড় রাজপরিবারের কিছু সদস্যকে সঙ্গীতও শিখিয়েছিলেন। বর্তমানে হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর রাজবাড়িটিতে পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। রাজবাড়ির অন্তরে থাকা খাওয়ার সব ব্যবস্থা রয়েছে। বর্তমান সময়ে অনেকেই ভালোবাসেন সপ্তাহের শেষে 2-1 দিনের জন্য হয়তো ঘুরতেও আসেন এখানে। ইতিহাসের পাশাপাশি কড়িবর্গার ছাদের নিচে যে রুমগুলো আছে সেই রুমগুলো কিন্তু সুন্দর এবং একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। আমার মনে হয় এই বাড়িগুলোকে আরও সুন্দর করে সাজিয়ে রাখা যায়। পারমিতা এবং সুজয় 2 বন্ধুর সাথে আমরা এখানে এসেছিলাম। তবে পারমিতা বলেছিল যে তিনি কথা বলেছেন, তো পারমিতাকে বলা হয়েছে যে আস্তে আস্তে এই জায়গাগুলো আরও ডেভেলপ হবে। তবে মন্দির চত্বর এলাকাগুলো খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, আর মন্দির দুটো ভীষণই সুন্দর। এই যে ঘরটা দেখছো, এটা এক চালার ঘর। এখানে এটা মাটির ঘর, এখানে রাজারা বসতেন এবং এই মন্দিরের সামনে এই ঘরটির মধ্যে বিচার সভা বসত। দেখো মন্দিরের পাশে এই এক চালা খড়ের চালের যে ঘরটি, এটার কথাই বলছিলাম। আর সামনে যে মন্দিরটা রয়েছে সেটার মধ্যে দুর্গা উৎসব হয়। এই যে এটা, এখানে দুর্গা উৎসব হয়।
সুবীর কুমার পাত্র, এটা জলসা ঘর। দেখি জলসা ঘরটা কেমন ছিল। ওই যে ছবি চৌধুরী গোবিন্দ্রনাথ দাস মহাপাত্র, ওনার সাতজন বড় বড় ছবি। কার? চৌধুরী গোবিন্দ্রনাথ দাস মানে কিশোরগঞ্জের পোষ্য। হ্যাঁ, ওনার সাতজন ছেলের ছবি। আর আপনার নাম কি বললেন দাদা? সুধীর কুমার পাত্র। আপনি এখানেই থাকেন? আমি তো বাড়িতে থাকি, মানে এই আশেপাশে গ্রামে থাকেন। তো আপনি এটা গাইডের কাজ করেন, সব যে সব ইতিহাসটা বলে দেন, তাই তো? যতটুকু পাই জানেন, যতটুকু জানেন। এখানে যারা আসে তাদের আপনি বলে দেন। হ্যাঁ, শুধু বলো না, বসুন, ওনাকে বলতে নতুন নতুন জিনিস আছে। আপনি বসুন, বসে বলুন। ব্রজেন্দ্রনন্দন যে ওই যে কোরআন রাসমণি যখন কলকাতা কলেজে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি চৌধুরী যাদবেন্দ্রনন্দন দাস মহাপাত্র, উজির খাঁর প্রিয় ছাত্র। মানে ক্লাসিক্যালের যে উজির খাঁ? হ্যাঁ, আর ওনার ছবি হচ্ছে এই ছবিটা। ও ছবি না। আর ওই যে ছবিটা ওস্তাদ তোসাজ্জদ হোসেন খান, ওই যে ছবিটা তার সেখানে চান্সেন কোথায় তার? ওই যে ছোট ছবি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ছোট ছবিটা। আর ওই যে ছোট ছবিটা ভামাপদ ভট্টাচার্য, কলকাতার বিখ্যাত স্ট্রাটেজি। হ্যাঁ, ভামাপদ ভট্টাচার্য। তানসেনের ছবি কোনটা? ওই যে তানসেনের ছবি এখানে কেন? ওনারা তখন টেলিফোন মাইক কিছুই ছিল না, হাকিম লাইট একটা জ্বলতো, উপরে পর্দা পড়ে যেত, হাজার হাজার লোক বসে শুনতো। পিছিয়ে শোনা করতে পারো। রেডি? বাংলাদেশের সামনে থেকে মাস্তান সুন্দর অপহরণ করে নিয়ে যাবে, কেউ পেরে মুখে উড়ে যাবে। বাবাজিরাও রহিল খন্ডকে আমি চাই, নারীর মর্যাদা রক্ষা করবেন না বাবা। আর একটা গান না দিতে দিন তানু রেশানি ধাপা মাগারে পামা গারে, গড়া ধরে গেছে মাথা গারে, ধাপা ধামা ধামা নিরি পামা গারে সানা গেরে। ৯২ বছর? এত সোজা? আমরা তো এখনই বেঁকে গেছি। আমি তখন রাইডিং করি বালেশ্বর। কত বয়স বললেন দাদা? ৯২ বছর। তখন 92। হ্যাঁ, বলো না ৭০ ৭১ সাল পরে না। হ্যাঁ, আমিও তো ভাবি এতে গিয়েছিল। জলসা ঘর। এই ঘরে থাকতো, ঠাকুরগুলো প্রসাদ দুবার খেত সকাল। এই ঘরগুলোতে ছাত্ররা থাকতো? হ্যাঁ, বিনা পয়সায় গান শিখতো, গান শিখতো এবং থাকতো। ও, কে গান মানে এখন এগুলোতে কেউ থাকে না? না, এখন কেউ থাকে না তো। এখন থাকে। ওই 14 কোর্টের কনফারেন্স হয়েছিল মেদিনীপুরে, তখন সেই কনফারেন্সে বড় গোলাম আলী কালী অনেক গণিমানি লোক এসেছিলেন, এখান থেকে অনেক গণিমানি লেগেছিল। তখন প্রথম আমাদের হরিপদ পণ্ডা বলে একজন ছাত্র পঞ্চায়েত করেন এসআর বাজার, সে এসআরতে তার সামনে বসে সুর বাঁধে, তখন বড় গোলাম আলী কথা বলছে, क्या बेटा किसका घरवाना बाजाता है ना उसका दूजी का घरवाना हाल्ला রাজবাড়ি থেকে এনাকে পাঠানো হয়েছিল। ৯২ বছর বয়স। ইনি এই মন্দির টন্দিরগুলো আমাদের ঘুরে দেখিয়েছিলেন। ভেবেছিলাম এনার থেকে পূর্ব ইতিহাস আমরা কিছু জানতে পারবো, তো সেরকম পূর্ব ইতিহাস এনার থেকে আমরা কিছু জানতে পারিনি। সন্ধেবেলায় আমরা এখান থেকে গেলাম, শীতলা মন্দির আছে, এই রাজবাড়িরই একটা শীতলা মন্দির আছে সেটা দেখতে, আর সামনেই হাট বসে, বাজারটাও ঘুরে এলাম। এই হলো শীতলা মন্দির। শীতলা মন্দির প্রত্যেক সপ্তাহে এখানে হাট বসে, আর হাটটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম। সপ্তাহে এই হাটটি বসে, আর এখানে সবজি টবজি বিক্রি হচ্ছিল, আর কিছু সেরকম দেখলাম না। গ্রামটা ঘুরে মন্দিরে ফিরে এলাম ৬টার মধ্যে আরতি দেখব বলে।
মানে পাশাঘাট দিয়ে এসে পৌঁছে সমস্ত সবার গান বসছে, বসে তখন সত্যি হলো কি যে পতাকায় হেরে যাবে সেই রাজ্যে চলে যাবে, তার শুধু না দ্বাদশ মনবাস অজ্ঞাতবাস কেউ যেন না দেখতে পায়। তখন শুধু পাশা দিয়ে ফেটে বলছে, ভাঙছে এবার আমি পাশায় ফেলছি, কাটতে পারো দেখো দেখো ভাঙা পড়ে গেছে কচি পারো, এই করে পাণ্ডবদের পরপর হারিয়ে যাওয়ার পর তখন রাজা জিজ্ঞাসা বলছে, মামা আমার তাহলে এই রাজ্য সমস্ত কিছু, হ্যাঁ তোমার সমস্ত কিছু না, বাকি থাকলো কি না, বাকি আছে ভাঙছে একটি জিনিস কি, দ্রৌপদী। দুঃশাসন যাও দ্রৌপদীকে নিয়ে আসবে, রাজজ্ঞা যে আজ্ঞা মহারাজ। তখন দুঃশাসন যাচ্ছে, দ্রৌপদী বেরিয়ে দেখছে দুঃশাসন দন্ত হয়ে আছে, কি ব্যাপার। হ্যাঁ, তখন সে চেষ্টা করছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন কোথায় পালাবে সুন্দরে অগ্রসরে বহুদূর করো ক্ষেত্র মাঝে অক্ষ খেলায় ছিলেন রাজা দর্শন এ তিন ভুবন বাকি ছেড়ে তুমি। দুঃশাসন আমাকে ছুঁবে না, দুঃশাসন তুমি আমাকে ছুঁবে না, আমি রজস্থল আমাকে ছুঁবে না, না বললে কি হয়, রাজ আজ্ঞা আমাকে পালন করতে হবে সুন্দরী, আমি নিরুপায়। গিয়ে দ্রৌপদী পালাবার চেষ্টা করছে, সেই সময় দুঃশাসন তার কেসে ধরে রাজসভায় নিয়ে পৌঁছার পরে দুর্যোধন তখন বসে বলে, চাবাস চাবাস দুঃশাসন। ক্রোধে ভীম সন্তান করে, ওরে পাপিষ্ঠ দুর্যোধন, গদাঘাতে হলো তোর করিবা ভাঙ্গন, শপথ করলাম আমি, শুনলে দুঃশাসন তোর রক্ত পান করে দ্রৌপদীর যদি কেশনাথ হয়ে দিতে পারি, বিথায় নাম আবার বামন নন্দন। আরো কি আরম্ভ হয়ে গেল। দুর্গাপুজো হয় এখানে, এখানে ওই শ্যামের হাতে বাঁশি নেই কেন? শাল ঘোরানো আছে। কতজন নিয়ে আছেন? উনি আছেন, এখানে আছে 4, 5, 6, 7 মূর্তি আছে। সব কোষ্ঠীপাথর, সাতজন কি হয়ে গেল? এটা পাখা। 4, 5, 6, 7 মিটার আছে। পাঁচ 600 বছর পুরানো। মশা আছে বহুত। এটা তিলোত্তমা? এই তো এখানে এসে রাখলাম কালকে আমরা। ভেতরে এসো। এই রুমটার নাম তিলোত্তমা। এখানে কিছু পুরনো আসবাব আছে, আর সেগুলোই দেখতে এসেছিলাম। আমাদেরই এক বন্ধুরা এই রুমে ছিল।
একটা জলের ট্যাঙ্ক। কি বলে? কুলুঙ্গি? কুলুঙ্গি না বি? ও কুলুঙ্গি। ও হ্যাঁ, ওই খাপটাকে। ও আগে প্রদীপ টদীপ পুজো টুজোর জন্য রাখতে হয়। পুরোনো দিনে সিঁড়িঘর সব মিলিয়ে বেশ ভালোই লেগেছে। একদিনের জন্য গিয়ে রাজবাড়িতে গিয়ে এক রাত্রি কাটিয়ে এলাম বন্ধুদের সঙ্গে। তোমরাও কিন্তু যেতে পারো। ব্রেকফাস্টও খুব ভালো দিয়েছিল, লুচি ছিল আর আলুর দম আর মিষ্টি আর ডিম সেদ্ধ, যত খুশি খাও। এটার সময় মন্দিরের সামনে যে বিল্ডিংটা আছে যেখানে জলসা ঘর, সেই বিল্ডিংয়ের উপরের ছাদে উঠে মন্দিরটা দেখলাম, বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। পরের দিন সকালবেলা রাজবাড়ি থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম কুরুম্বেরা ফোর্ট দেখতে। আর পরবর্তী ভিডিওটা, পরের যে ভিডিওটা আসবে সেটা কিন্তু কুরুম্বেরা ফোর্ট নিয়ে। এই ট্যুর প্ল্যানটার মধ্যেই ছিল একটা বৌদ্ধ বিহার, কুরুম্বেরা ফোর্ট আর পাঞ্চেতগড় রাজবাড়ি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আমার বন্ধু হয়ে যেও আর সবাই ভালো থেকো। যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ জানাই।